ওয়েলকাম বন্ধুরা ইজি এক্সপ্লেন বাংলার আরেকটি নতুন ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে সেট করে দিন, যাতে মুভির এক্সপ্লেনেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। মুভির শুরুতেই আমাদের একটি দেবীর মূর্তি দেখানো হয়, যিনি শস্য এবং ধন সম্পত্তির প্রতীক ছিলেন। সকলের মতে এই দেবী ধন সম্পত্তিকে জন্ম দেয় এবং সবাইকে দান করে। আর এই মুভিতে এটি মানা হয় যে যখন এই পৃথিবী সৃষ্টি হয়নি তখন এই দেবী অনেক বাচ্চাকে জন্ম দিয়েছিলেন। এখানে দেবীর প্রথম পুত্র, যার নাম হাস্তার, দেবী তাকে খুবই ভালোবাসত, কিন্তু হাস্তার তার মায়ের ধন সম্পত্তি শস্য নিজের অধীনে নেওয়ার চেষ্টা করছিল। সে সব ধন সোনা তো নিয়ে নেয়, কিন্তু যখন সে শস্য নিতে যায় তখন বাকি ভাই বোনেরা তার উপর অ্যাটাক করে। হাস্তারের থেকে তারা শস্যকে বাঁচিয়ে নেয়। তার ভাই বোনেরা তাকে মারছিল, কিন্তু মুভির শুরুতে দেখানো মূর্তি অর্থাৎ তার মা তাকে বাঁচিয়ে নেয়। তার এই লোভের শাস্তি হয় যে এখন থেকে কেউ আর তার পুজো করবে না। অনেক বছর কেটে যায় আর দেবী তার ছেলেকে নিজের ভেতর লুকিয়ে রাখে। সেই জায়গাটির নাম ছিল তুম্বার, যেখানে মূর্তিটি তার ছেলেকে লুকিয়ে রেখেছিল। লোকেরা সেখানে একটি মন্দির বানিয়ে দেয় আর হস্তরের পূজা শুরু করে, যার পুজো করা বারণ ছিল। যেহেতু সবাই হাস্তারের পুজো করতে থাকে, এটা দেখে অন্যান্য দেবদেবীরা রেগে যায়। আর যে জায়গায় হাস্তারের টেম্পল তৈরি হয়েছিল সেই জায়গাটি বাকি দেবদেবীরা নিজেদের আয়ত্তে নিয়ে নেয় এবং এই গ্রামে খুব বৃষ্টি হতে শুরু করে, যা আর থামছিল না। এখন অনেক বছর কেটে যাওয়ার পর তুম্বারে একটি মহিলাকে দেখানো হয় যে সরকারের বাড়িতে এসেছিল। আর এই জায়গায় কেবলমাত্র একটি পণ্ডিত জীবিত ছিল, যার নাম ছিল সরকার। তাই এই জায়গাটির নাম হয় সরকার বাড়া। মহিলাটি সেখানে এসে সরকারের কাছে একটি সোনার মুদ্রা চায়, কিন্তু সরকার বলে সোনার মুদ্রা এমনিতেই পাওয়া যায় না, তার জন্য কিছু না কিছু করতে হয়। এরপর সিন শিফট হয় ওই মহিলার দুই ছেলের উপর। তার বড় ছেলের নাম বিনায়ক রাও আর ছোট ছেলের নাম সুদাশিব রাও। আর এখানে দুই ছেলে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ সে প্রায়ই সরকারের কাছে যেত, কিন্তু আজকে ফিরতে লেট হচ্ছিল। আর এখানে দুই ছেলে কথা বলতে থাকে ঠাকুমাকে কে খাবার দেবে। আসলে এদের বাড়িতে একটি বুড়ি মহিলা থাকে, যাকে সবাই ঠাকুমা বলতো। আর এই ঠাকুমার বয়স ছিল অনেক, কিন্তু তার পুরো শরীর খারাপ হয়ে গিয়েছিল। তারপর তার দুই ছেলেই দরজা খুলে ভিতরে চলে আসে, আর একটু পরে তার মাও চলে আসে। তখনই ছেলে তার মাকে জিজ্ঞাসা করে, তুমি কি সোনার মুদ্রা পেয়েছো? তারপর সিন শিফট হয়, তারা সবাই জানতে পারে যে সরকার মারা গেছে। তারা সবাই সরকারের সৎকার করে। তারপর ওই মহিলা তার ছেলেদের বলে, আমরা আর এখানে থাকবো না। তোমরা সবাই জানোই আমাদের খুব পুরনো গল্প দেখাচ্ছিল। ওই সময় কোনো গাড়ি বা মোটর সাইকেল ছিল না। তখন ওই মহিলা তার ছেলেদের অন্য শহরে যেতে বলে। তারপর আমাদের দেখানো হয় তার এক ছেলে গাছের ডালের উপর বসেছিল। সে সেখান থেকে পড়ে যায় এবং খুবই আঘাত পায়। তখন তার ভাই বিনায়ক রাও তার মাকে ডাকতে যায়, আর তার মা তাকে তখন বৈদ্যের কাছে নিয়ে যায়। তখনই বিনায়ক রাও তার মাকে জিজ্ঞাসা করে, যদি ঠাকুমার খিদে পায় তখন আমি কি করব? তার মা তাকে বলে তাকে খাবার দিয়ে দিও। তবুও যদি বেশি বিরক্ত করে তাহলে তাকে বলে দিও ঠাকুমা ঘুমিয়ে পড়ো, না হলে হাস্তার এসে পড়বে। আর সেম এরকমই হয়। তখন ঠাকুমা বলে, তোমার কি গুপ্তধন চাই? তখন বিনায়কের লোভ হয় এবং সে তার দরজার সামনে চলে যায়। এই কারণে যদি ঠাকুমা তাকে গুপ্তধনের রাস্তা বলে দেয়, সে ভিতরে আসে। তখন ঠাকুমা বলে, সরকারের বাড়াতে গুপ্তধন আছে। তারপর সে অন্য কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলই, তখন ঠাকুমা তাকে ধরে ফেলে এবং তাকে মারতে শুরু করে আর বলে, এখন আমি তোকে খেয়ে নেব। বিনায়ক ওই নামটি মনে করার চেষ্টা করে যেটি তার মা তাকে বলে গিয়েছিল, আর ঠাকুমা তাকে টানতে টানতে গলা কাটার জন্য নিয়ে যায়। অবশেষে বিনায়কের সেই নামটি মনে পড়ে যায়, সেটি হলো ঘুমিয়ে পড়ো ঠাকুমা, না হলে হাস্তার এসে পড়বে। তারপর ঠাকুমা ঘুমিয়ে পড়ে। তারপর এখানে তার মাও এসে পড়ে। বিনায়ক তার মার কাছে তার ভাইয়ের কথা জানতে চায়, কিন্তু তার মা তাকে কিছুই বলে না, কারণ বিনায়কের ভাই মারা গেছে। তার মা তাকে বলে, আমাদের এখান থেকে যেতে হবে। সকাল হতেই তারা বোটে চড়ে অন্য শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারপর বিনায়ক আবারও তার মাকে সোনার মুদ্রার ব্যাপারে জিজ্ঞাসা করে। তারপর তার মা তাকে সোনার মুদ্রা দিয়ে দেয়। তারপর বিনায়ক তার মাকে বলে, যদি আমরা ঠাকুমাকে খাবার না দিয়ে কয়েকদিন রাখি, হয়তো ঠাকুমা আমাদেরকে গুপ্তধনের ব্যাপারে বলবে। কিন্তু তার মা তাকে চুপ করিয়ে দেয় এবং প্রতিজ্ঞা করায় যে সে আজকের পর থেকে এই তুম্বার গ্রামে কখনো আসবে না। হয়তো তার মা নিজের ছেলেকে হারিয়ে এই লোভের শাস্তি পেয়ে গেছে। তারপর আমাদের 15 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে বিনায়ক এখন বড় হয়ে গেছে আর সে আবার তুম্বার গ্রামে ফিরে আসে। হয়তো তার মনে এখনও অবধি সেই গুপ্তধনের লোভ ছিল, যেটার বিষয়ে তার ঠাকুমা তাকে বলেছিল। সে প্রথমে তার নিজের বাড়িতে আসে এবং দেখে ঠাকুমা এখনও অবধি বেঁচে আছে,
কিন্তু তার শরীর থেকে বিভিন্ন শিকড় বেরিয়েছে। বিনায়ক আবার ঠাকুমাকে গুপ্তধনের ব্যাপারে জিজ্ঞাসা করে আর বলে, ঠাকুমা, যদি তুমি আমাকে এই গুপ্তধনের সন্ধান দাও তবে আমরা দুজনেই সেটা ভাগ করে নেব। কিন্তু ঠাকুমা বলে, এখন আর আমার কিছু চাই না, আমি আর বাঁচতেই চাই না। বিনায়ক তার ঠাকুমার সাথে ডিল করে, তুমি আমাকে গুপ্তধনের ব্যাপারে বলো, আমি তোমাকে তোমার জীবন থেকে মুক্তি দিয়ে দেব। তখনই ঠাকুমা বলে, অনেক দিনের কথা, তখন আমি কুয়োতে নামতে মাহির ছিলাম। আর ফাইনালি বিনায়ক বুঝতে পারে যে গুপ্তধন কুয়োর ভিতরেই রয়েছে। আর সে সেই জায়গাটিও খুঁজে পায় যেখানে সেই কুয়োটি ছিল। আর সে কুয়োর ভিতর নামারও প্র্যাকটিস করে নিয়েছিল। কিন্তু সেই জায়গা থেকে গুপ্তধন কিভাবে আনতে হবে সেটি সে এখনও জানে না। বিনায়ক আবারও ঠাকুমার কাছে আসে। এইবার ঠাকুমা বিনায়ককে সমস্ত কথা বলেই দেয়। এরপর বিনায়ক ঠাকুমা সহ তার পুরো বাড়িটিতে আগুন লাগিয়ে দেয়, কারণ সে ঠাকুমাকে কথা দিয়েছিল সে তাকে মুক্তি দিবে। এখন যখন সে একটি সোনার মুদ্রা নিয়ে বাড়িতে ফিরে, সে দেখতে পায় তার স্ত্রী একটি ছোটো মোটো ব্যবসা শুরু করেছে। সে শস্য বিক্রি করে। আর এখানে বিনায়ক তার স্ত্রীকে বলে, আমি তোমাকে রানী বানাবো। এখন আমাদের কাছে অনেক টাকা আসতে চলেছে, আমাদের দিন বদলাতে যাচ্ছে আর আমরা অনেক ধনী হয়ে যাব। পরের দিন বিনায়ক ভালো করে সেজে এক পণ্ডিতের বাড়িতে যায়, যার কাছ থেকে সে টাকা ধার নিয়েছিল। সে তাকে ওই সোনার মুদ্রাটি দেখায় এবং জিজ্ঞাসা করে এটার কত দাম হবে। আর সেখানে সে তার ধার শোধ করে দেয়। এখন বিনায়ক এভাবেই কয়েকদিন পর পর তুম্বার গ্রামে যায় আর কিছু সোনার মুদ্রা নিয়ে ফিরে আসে আর সেগুলিকে শহরে এসে বিক্রি করে। বিনায়ক এভাবেই দিনে দিনে ধনী হয় আর এভাবেই তার বাড়ির অবস্থা ভালো হচ্ছিল। আর ওই পণ্ডিতেরও মনে লোভ জন্মায়, যার কাছ থেকে বিনায়ক একসময় ধার নিয়েছিল। সে বিনায়কের কাছে যায় এবং তাকে তার কাজের সঙ্গী করে নিতে বলে। কিন্তু বিনায়ক পণ্ডিতের কোনো কথায় রাজি হয় না। কিন্তু পণ্ডিতের মনে লোভ ছিল যে সে ভাবে সেও তুম্বার গ্রামে গিয়ে সোনার মুদ্রা নিয়ে আসবে। তখন সে একটি মহিলাকে টাকা দিয়ে নিয়ে আসে এবং তাকে বিনায়কের সঙ্গে 2 দিনের জন্য থাকতে বলে। তবেই সে তুম্বার গ্রামে গিয়ে গুপ্তধনের খোঁজ করবে। কিন্তু ওই মহিলাটি আরও বেশি টাকার লোভে বিনায়ককে সব কথা বলে দেয়। এরপর সিন শিফট হয় তুম্বার গ্রামে, যেখানে সেই পণ্ডিতটি তুম্বার গ্রামে পৌঁছে গিয়েছিল। আর তার পেছন পেছন বিনায়কও ওই গ্রামে চলে আসে। তার নজর শুধু পণ্ডিতের উপরেই ছিল, কিন্তু সে ইচ্ছে করে পণ্ডিতকে সব কিছু দেখাচ্ছিল যে সে কোন সময় কি করে। পণ্ডিত দেখে যে বিনায়ক একটি কুয়োর ভিতর প্রবেশ করে। কিছু সময় পর সে সেখান থেকে অনেকগুলি সোনার মুদ্রা নিয়ে উপরে উঠে আসে আর সেই পণ্ডিতও সেটিই করে। তারপর পণ্ডিত কুয়োতে প্রবেশ করে। কিছুটা এগিয়ে যায়, রাস্তাটি খুবই বিপজ্জনক ছিল আর এই কুয়োর দেয়ালটি লাল রঙের ছিল আর এখানে ঠিক মনে হচ্ছিল যে কেউ নিঃশ্বাস নিচ্ছে। তখন পণ্ডিত সেখানে একটি ছোট ট্রাঙ্ক দেখতে পায়। সে সেটিকে খুলে এবং সেখানে ছিল একটি আটার পুতুল। সে যখনই সেই পুতুলটিকে ধরে উপরে তোলে তখনই হাস্তার শস্যের গন্ধ পায়। তারপর হাস্তার পুতুলটির সাথে সেই পণ্ডিতকেও খেয়ে ফেলে। তারপর কিছুক্ষণ পর সেখানে বিনায়ক চলে আসে এবং দেখে পণ্ডিতেরও সেই একই অবস্থা হয়েছে, যে অবস্থা তার ঠাকুমার হয়েছিল। পণ্ডিত একসময় বিনায়কের সাহায্য করেছিল, তাই বিনায়ক তাকে তার জীবন থেকে মুক্ত করে দেয়, কারণ পণ্ডিত অনেক কষ্ট পাচ্ছিল। আসলে এখানে একটি বরদান ছিল, মানুষ সর্বদাই বেঁচে থাকে না, কিন্তু হাস্তারের এই ঋণ ছিল যে যদি কেউ কখনো তার এই জায়গায় আসে বা সে তাকে কামড়ায় তবে সে চিরদিন বেঁচে থাকবে। কিন্তু চিরদিন বেঁচে থাকলেও তার বডি পুরোপুরি খারাপ হয়ে যাবে। যেমন শুরুতেই আমাদের ঠাকুমার বডিকে দেখানো হয়েছে। তারপর এখানে গল্পটি শিফট হয় কিছু বছর পরে। এখানে আমরা দেখতে পাই বিনায়কের একটি ছেলে রয়েছে যার একটি পা খারাপ ছিল, আর বিনায়ক নিজের বাড়িতেই ছেলের জন্য একটি ওয়ার্ক স্টেশন বানিয়ে দেয়, যেখানে সে কুয়োর ভেতরে প্রবেশ করার প্র্যাকটিস করে। আর প্রতিদিন সে তার সময় নোট করত যে সে কত সময় এটি সম্পূর্ণ করছে। আর অন্যদিকে গভর্নমেন্ট এই গ্রামটিকে নিজেদের আন্ডারে নেওয়ার চেষ্টা করে। আর এই কথা যখন বিনায়ক জানতে পারে, বিনায়ক খুব বিরক্ত হয়ে যায়। সে ভাবে সে এখন কেমন করে সেখান থেকে সোনার মুদ্রা নিয়ে আসবে, কারণ বিনায়কের এখন বয়স হচ্ছিল। সেই কারণে বিনায়ক এখন তার ছেলেকে ট্রেনিং দিচ্ছে। তারপর সে তার ছেলেকে নিয়ে তুম্বার গ্রামে চলে আসে আর তাকে নিয়ে এসে এখানে আটার পুতুল বানানো শেখাচ্ছিল আর বলছিল তুমি আটার ভেতরে কয়েকটি পাথরও দিয়ে দাও, তাহলে হাস্তারের খেতে অনেকটা সময় লাগবে আর চুরি করারও অনেকটা টাইম পাওয়া যাবে। যখন বিনায়ক ও তার ছেলে কুয়োর ভেতরে প্রবেশ করে তখন তার ছেলে ভুলবশত একটি আটার পুতুল তার নিজের কাছে রেখে দেয়। সেটা দেখার পর হাস্তার সেখানে চলে আসে। তারপর বিনায়ক ও তার ছেলে তাড়াতাড়ি উপরে চলে আসে এবং বিনায়ক তার ছেলেকে বকতে থাকে, কিন্তু বিনায়কের ছেলে সেখান থেকে কয়েকটি মুদ্রা তুলে নিয়েছিল। তারপর বিনায়কের ছেলে বিনায়ককে বলে,
হাস্তারকে আমরা একটাই আটার পুতুল যদি দেই, এইভাবে যদি আমরা হাস্তারকে অনেকগুলি আটার পুতুল দেই, সে সেগুলিকে খাওয়াতে বিজি হয়ে যাবে। এতে আমরা অনেকগুলি সোনার মুদ্রা আনতে পারবো। পরের দিন বিনায়ক ও তার ছেলে নিজেদের প্ল্যানকে পূর্ণ করতে অনেক আটা নিয়ে তুম্বার গ্রামে চলে যায়। আর তারা কুয়োর বাইরে বসে অনেকগুলি আটার পুতুল তৈরি করতে থাকে। তারা কুয়োর ভেতরে প্রবেশ করে ট্রাঙ্কটির আশেপাশে আটা দিয়ে রেখা টেনে দেয়, যাতে হাস্তার তাদের কাছে আসতে না পারে। আর পুতুলগুলোকে তারা সেখানে ছুঁড়ে দেয়। কিন্তু তারা যতগুলি পুতুল ছুঁড়ে দেয় সেখানে ততগুলি হাস্তার এসে পড়ে। কিন্তু তারা যে আটা দিয়ে রেখা টেনে দিয়েছিল সেখানে হাস্তার আসতে পারছিল না, কারণ হাস্তার তার মার কাছ থেকে সব ধন নিয়ে নিয়েছিল। কিন্তু যখন সে শস্য নিতে যাচ্ছিল, তার ভাইয়েরা তার উপর অ্যাটাক করে। আর তার উপর এই ঋণ ছিল যে সে নিজের হাত দিয়ে শস্য নিতে পারবে না বা ধরতে পারবে না। কিন্তু এই জায়গায় তো মানুষ নিজে হাস্তারকে শস্য খেতে দিচ্ছিল, তাহলে সে এত বছর পরে এই শস্যগুলোকে কেন খাবে না? তাই সে আটার তৈরি রেখা অতিক্রম করতে পারে না। কিন্তু এখন অনেক রাত হয়ে গিয়েছিল। বিনায়ক ও তার ছেলে সেই রেখার ভেতরেই অপেক্ষা করছিল যে যখনই পুতুলগুলি শেষ হয়ে যাবে তখনই হাস্তারের অপেক্ষাও শেষ হয়ে যাবে। কিন্তু তাদের কাছে আরও একটি বড় পুতুল ছিল। বিনায়ক সেই পুতুলটি থেকে ছোট ছোট পুতুল তৈরি করে নিজের শরীরে বেঁধে নেয়, কারণ এখানে একজনের স্যাক্রিফাইস করতেই হবে। তাই বিনায়ক নিজেকে স্যাক্রিফাইস করে দেয় এবং নিজের ছেলেকে বাঁচিয়ে নেয়। এখন সে নিজেই কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসে। যখনই হাস্তার বিনায়কের পিছনে যেতে থাকে, সেই রেখাতে টাচ করে ফেলে এবং সব হাস্তার নিজে নিজেই মরতে থাকে। তারপর যখন বিনায়কের ছেলে বাইরে বেরিয়ে আসে, সে বিনায়ককে দেখতে পায়। তারও সেই একই অবস্থা হয়েছে যা তার ঠাকুমা ও পণ্ডিতের হয়েছিল। আর এখানে বিনায়ক সোনার মুদ্রা ভরা একটি থলি তার ছেলেকে দেয় এবং বলে, তোমার এটারই প্রয়োজন ছিল। কিন্তু তখনই তার ছেলের নিজের বলা কথা মনে পড়ে, আমাদের এরকম জীবনের কি প্রয়োজন? আমরা হাস্তানের বরদানে বেঁচে তো থাকবো, কিন্তু এরকম জীবনের কি প্রয়োজন যা খুব দুঃখ এবং কষ্টে কাটে? সে এসব কথা ভেবেই শেষে তার বাবার বডিকে পুড়িয়ে দেয়। আর এই মুভি থেকে আমরা এই মোরাল পাই যে লোভে পাপ আর পাপে মৃত্যু। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।